শুধুই ভয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে যথারীতি আমি মুকুল। আজ আপনাদের শোনাব তাজপুর সমুদ্র সৈকতের কাছে একটি হোটেলের ভৌতিক ঘটনা। ঘটনাটি মাত্র আজ থেকে 6 মাস আগের ঘটনা, যে ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল আমাদেরকে। আমি এবং আমার বেশ কয়েকজন বন্ধু নিয়ে আমরা ওই হোটেলে গেছিলাম। বলে রাখা ভালো, এর আগে বহুবার ওই হোটেলে আমি নিজে বা আমার ফ্যামিলিকে নিয়ে গিয়েছি, কিন্তু কখনো এই ধরনের ঘটনার সাক্ষী ওখানে হইনি। ফলে মানসিকভাবে কোনো প্রস্তুতিও ছিল না যে কোনো ভৌতিক ঘটনা এখানে ঘটতে পারে। তো যে ঘটনাটি ঘটেছিল সেটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বিশেষ কারণবশত হোটেলটির নাম বলা সম্ভব নয়, তবে তাজপুর সমুদ্র সৈকতের খুব কাছেই হোটেলটি অবস্থিত। আজ থেকে মাস 6 আগে, মানে সম্ভবত দুর্গাপুজোর কিছু আগে আর কি, মানে বিশ্বকর্মা পুজো এবং দুর্গাপুজো এর মিডিল টাইমে আমি আমার বেশ কয়েকজন বন্ধু, 2-3 জন বন্ধুকে নিয়ে ওই হোটেলটিতে যাব বলে আমরা মনস্থির করি। তো যেহেতু হোটেলটি আগে থেকে পরিচিত আমার, সেহেতু আমি হোটেলের যে মালিক তাকে ফোন করে বললাম যে আমরা অমুক দিন যাবো, আমাদের জন্য 2টো রুম তুমি রেখে দিও। বললো ঠিক আছে, তুমি চলে যাও। আমরা নির্ধারিত দিনে হোটেলটিতে গেলাম। তো হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। তো আমরা যে ওই রেস্টুরেন্টে খেতাম না, তার কারণটি হচ্ছে যে ওখানে খরচটাও অনেক বেশি, আর আমাদের ঠিক মানে সমুদ্রের ধারে বসে, সমুদ্রের পাশে বসে হোটেলে খাবো, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে, এই একটা ব্যাপার ছিল, যে কারণে আমরা হোটেলে খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত করিনি। শুধু ওই যে ছিল তাকে বলতাম যে আমাদের চাটা সকাল সন্ধ্যে যখন অর্ডার দেবো, চাটা আমাদের দিয়ে দেবে। তো আমরা গেছিলাম 3 দিনের জন্য। তো প্রথম দিন আমরা যখন পৌঁছালাম তখন সকাল 11টা নাগাদ বাজে। নিজস্ব গাড়ি নিয়ে গেছিলাম। তো যে হোটেলে পৌঁছে ওখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা সমুদ্র সৈকতে ঘোরাঘুরি টুরি করলাম, সব কিছু ঘুরলাম, দেখলাম, দেখে টেকে ঘোরাফেরা, চারিপাশে ঘোরাফেরা করে সন্ধ্যের সময় আমরা চলে এলাম হোটেলে। এবার সন্ধ্যের পরে নিজেদের মধ্যে বেশ গল্প গুজব করে অনেকটা সময় কেটে গেল। আর সন্ধ্যেবেলা তাজপুর এলাকায়, এটা যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন, ওখানে খুব লাইটিং দিয়ে হোটেলগুলো সাজানো হয়। সন্ধ্যে হতেই সব লাইটিংয়ে সুন্দরভাবে হোটেল সাজানো হয়, এবং যে হোটেলে গেস্ট থাকে সেখানে খুব বড় মিউজিক্যাল বক্স চালানো হয়। সন্ধ্যের বক্স নিয়ে সব আনন্দ ফুর্তি করে, খাবার দাবার, চা পাকোড়া এসব খেয়ে বক্সের নাচানাচি করে। তো এটা প্রায় তাজপুরের প্রায় সব হোটেলেই এই সিস্টেমটা রয়েছে, এবং আমি যে হোটেলটিতে যেতাম সেই হোটেলটিতেও ঠিক একই সিস্টেম রয়েছে। বক্স, একটা বড় বক্স রয়েছে, সন্ধ্যেবেলায় ওই বক্স বাজানো হতো, সবাই আনন্দ করতো। তো সেদিনও তার ব্যতিক্রম হলো না, সন্ধ্যেবেলা বক্স টক্স বাজালো, বেশ অনেক রাত অবধি, রাত 11:30, 12টা অবধি সব আড্ডাপাতি হলো। হোটেলটির সামনে বেশ খোলা একটা মাঠ রয়েছে, খুব সুন্দর মাঠ, মানে হোটেল চৌহদ্দির মধ্যেই। তো সেখানে বসে চেয়ার পেতে বসে সব চা টা খেয়ে করে আমরা রাত 12টা নাগাদ, 12টা বা 12:30 হবে, সবাই খেয়ে দিয়ে যে যার মতো রুমে চলে গেলাম। আমরা ছিলাম টোটাল হচ্ছে 3, 2, 5 জন ছিলাম আমরা। তার মধ্যে 2 জন একটা রুমে, 3 জন একটা রুমে গেলাম।
এবার আমি যে রুমটায় ছিলাম, আমার সাথে একটি বন্ধু ছিল, সে আমরা দুজনেই একটা রুমে ছিলাম। এবার এই হোটেলে যেহেতু বহুবার গেছি এর আগে, আমি গেছি, আমার ফ্যামিলি গেছে, সেহেতু এই হোটেলটি সম্পর্কে কোনো রকম ভয় বা উদ্বেগের কোনো ব্যাপারই আমাদের মধ্যে ছিল না। যে জানি যে হোটেলে গেলে কোনো ব্যাপার নেই, নিজের হোটেল আর মালিক পরিচিত, সুতরাং কোনো ভয় বা চিন্তার কোনো কিছু ছিল না। তো রাতে আমরা যে যার মতো শুয়ে আছি। রাত তখন কটা বাজে, 2:30 বা 2:45 এরকম হবে। হঠাৎ করে রীতিমতো তড়াক করে বিছনায় মানে উঠে বসেছি। শুধু আমি নয়, আমার বন্ধুটিও উঠে বসেছে, মানে মানে ফুল সাউন্ডে বক্স বাজছে। এবার তাড়াতাড়ি উঠে বসেছে, জন্য এই রাতে কে বক্স বাজাবে। এবার বক্সগুলো যেহেতু মোবাইল কানেক্ট করে করা হয়, সেহেতু মনে হলো কেউ বোধহয় ভুল করে কোনো মোবাইল কানেক্ট আছে। তো তাড়াতাড়ি উঠলাম, উঠে বাইরে তখন অত লাইটের আলো নেই, মানে কিছু লাইট কমিয়ে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তো যে যে হোটেলের যে রিসেপশন আছে, রিসেপশনে যে নক করলাম, বললাম যে রিসেপশনে আমরা যখন গেছি তখন দেখি রিসেপশনের ছেলেটিও উঠে পড়েছে। উঠে পড়ে বলতে আমি যাওয়ার সাথে সাথে মুখ তাকাচ্ছে, বলে দাদা বক্স কে চালালো। না, আমাদেরও তো এই একই প্রশ্ন, বক্স কে চালালো। তখন যে যার মোবাইল দেখছে যে ব্লুটুথ কারোর কানেক্ট করা আছে কিনা, কিন্তু কারোর মোবাইলেই কোনো ব্লুটুথ কানেক্ট নেই, কোনোভাবেই কোনো কিছু নেই, কিন্তু বক্স বাজছে, তখনও বক্স বাজছে। এইবার আমার যে 3টে বন্ধু ছিল, তারা যে ঘরে শুয়েছিল, আমরা ওই ঘরে যে নক করলাম, বললাম যে উঠতো তাড়াতাড়ি। ওরা তখন ঘুমাচ্ছে। তাই বললাম মোবাইলগুলো দেখতো কোথাও কানেক্ট করা আছে কিনা বক্সের সাথে তোদের। তো ওরা তাড়াতাড়ি মোবাইল দেখে বলছে না, কানেক্ট করা নেই। এখানে বলে রাখি, বক্সে যে গান বাজছে, গানের ভাষা বোঝার ক্ষমতা আমাদের নেই। তার মানে এই গানটি কোনো সাউথের বা কোন ভাষায় গানটি কিছু বুঝতে পারছি না। যে কেউ গান চালালে তো স্বাভাবিক বাংলা, হিন্দি বা পাঞ্জাবি এরকম কিছু গান চালাবে, কিন্তু এই গানের ভাষাটা আমরা কেউই বুঝতে পারছি না যে গানটা মানে কোথাকার বা কিসের গান। মানে গানের কোনো ভাষা বুঝতে পারছি না যে ইউটিউবে আমরা এটা খুঁজবো বা খুঁজে দেখবো। তো যথারীতি যে রিসেপশনে যে ছেলেটি ছিল, ও তাড়াতাড়ি যে বক্সটা বন্ধ করলো, কানেক্টটা বন্ধ করে দিল, ইলেকট্রিকের যে কানেক্ট আছে বন্ধ করে দিল। দিয়ে বললো দাদা কাল সকালে ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, দেখে নেবো কি আছে, আপনারা শুয়ে পড়ুন। যে তো আমরা সে রাতে ওখান থেকে এসে যে যার মতো শুয়ে পড়লাম। তো সে রাতে আর কোনো অসুবিধা কিছু হয়নি, তো শুধু বক্সটাই বেজে গেছে। এইবার পরদিন সকাল হলো, সকালে উঠলাম, উঠে চা খাচ্ছি, খেয়ে তখন রিসেপশনের ছেলেটিকে আমি বললাম যে ভাই এরকম ঘটনা কি আগে ঘটেছে নাকি। তখন রিসেপশনের ছেলেটি বলল, দাদা এরকম ঘটনা আমি এর আগে 2 দিন দেখেছি রাতে। তা আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার, এরকম আমি তো কোনো বক্স চালাইনি, কিন্তু এরকম বক্স চলে যাচ্ছে। বললাম সে কি কথা, আমরা তো আগে এসেছি, কোনোদিন এরকম শুনিনি। বললাম কেন, এই হোটেলে আবার এরকম ভূতের উপদ্রব শুরু হলো কি করে। তখন ও বলছে দাদা জানি না, তবে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে আমাদের হোটেলের গা লাগোয়া একদম, মানে আপনাদের আমি কি করে বোঝাবো এটা, যে হোটেলটার পাশেই একটু বাগান টাগান আছে, কিছু গাছগাছালি আছে। মানে ডাইনে বায়ে হোটেল আছে ঠিকই, কিন্তু পেছন দিকটায় একটু বাগান মতো আছে। আর যারা তাজপুরে গেছেন তারা দেখেছেন, ওখানে বাগান বলতে ওই কিছু ঝাউ গাছ, উঁচু উঁচু ঝাউ গাছ, আর ওই হোগলা বন্টন, এই টাইপের কিছু বাগান এরকম আছে। মানে শিয়াল ইয়ের উৎপাত এগুলো সন্ধ্যের পরে ওখানে এখনো দেখা যায়। তো রিসেপশনের ছেলেটি আমাকে বললো দাদা বেশ কিছুদিন আগে ওই পেছনের বাগানে একটা ঝুলন্ত ডেড বডি উদ্ধার হয়েছিল, পুলিশ টুলিশ এসেছিল। তো আমাদের টোটেলে কিছু না, আমাদের হোটেলের ঠিক পেছনটায়। তা বললাম যে এই রে, এ তো আর এক সমস্যা তৈরি হলো, এটা তো কখনো শুনিনি। তো বলে না, আমাদের হোটেলের তো কিছু ঘটেনি, তোমার হোটেলেই ঘটেনি, এটা হোটেলের ঠিক পেছন দিকটা একটা গাছে এরকম ঝুলন্ত ডেড বডি পাওয়া গেছিল। কোনো গেস্ট কেউ এসে সে সুইসাইড করেছিল এরকম বাইরে। তো যথারীতি শুনে আর আমরা কিছু পাত্তা দিলাম না। সারাদিন ওইরকম হই হই করে আমাদের ঘুরে টুরে গেল। সন্ধ্যের পরে যথারীতি ওরকম বক্স টক্স চালিয়ে রাতে যা হয় মানে একই রুটিন, সেই রুটিনে আমরা রাতে শুয়ে পড়েছি। সেদিনও রাত এরকম 2 বা 2:30 এর মধ্যে হবে টাইমটা। এই টাইমে দেখতে পাচ্ছি
আমাদের হোটেলের ঠিক পেছনে, মানে যে বাগানটার কথা বলছি আর কি, ওইদিকে একটা জালনা আছে। মনে হচ্ছে কেউ ওখানে গোঙাচ্ছে, মানে পেছন দিকটা কেউ গোঙানির আওয়াজ পাচ্ছে। এবার আমি এবং আমার ওই বন্ধুটিও ওই দিন জেগে রয়েছে। বন্ধুটি উঠে বললো, কিছু শুনতে পাচ্ছিস? আমি বললাম যে হ্যাঁ, একটা গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছি। তো বলছে যে জানলাটা খুলে দেখবি। আমি বললাম যে এখান থেকে জানলা খুলে দেখা যাবে না, তার কারণ হচ্ছে পাশে একটা পাঁচিল রয়েছে, জানলাটা খুললে শুধু ওই হোটেলের এরিয়াটাই দেখা যাবে, এই বাগানটা আর দেখা যাবে না। আমি বললাম ঠিক আছে, তুই চল তো বাইরে যাই, বাইরে যেয়ে একটু দেখি। আমরা বাইরে এলাম, বাইরে এলে হোটেলের একটু পাশে সাইডে ঘুরে, যাতে বাগানটার কাছাকাছি আসা যায়, মানে পাঁচিলের ধারটায় গেলাম, কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি কোনো একটা গোঙানির আওয়াজ ওখান থেকে আসছে। ওই গোঙানির আওয়াজ শুনে আমি সাথে সাথে আমি বললাম, তুই চল ইয়ে করি, রিসেপশনের ছেলেটিকে ডেকে তুলি। আমরা ওই রাতে চুপি চুপি যেয়ে রিসেপশনের ছেলেদের দরজায় দুবার নক করতেই ও উঠে পড়েছে। ও বললো, দাদা আপনারা ঘরে যেয়ে শুন, এসব ও বাইরে টাইরে কিছু আওয়াজ টাওয়াজ হচ্ছে। তুমি কিছু শুনেছো? বলে হ্যাঁ দাদা, এটা প্রায় শোনা যায়, এটা কি আমরা জানি না, কিন্তু আপনি বাইরে যাবেন না। তো মনের মধ্যে তখন ভয় এবং সন্দেহ ঢুকেই গেল যে না, তাহলে তো জায়গাটা ঠিকঠাক নয়, এই উপদ্রব আবার শুরু হয়েছে, মানে এখানে তো আগে কখনো এরকম কিছু শুনিনি। তখন ওই ছেলেটি বললো, দাদা আগে কোনোদিন না, কিন্তু ওই ডেড বডিটা, ওই ঝুলন্ত ডেড বডিটা পাওয়ার পর থেকে না এরকম একটা সমস্যা এখানে তৈরি হচ্ছে। তো আমরা ওকে বললাম ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমরা রুমে যাচ্ছি বলে আমরা যে যার মতো রুমে চলে এলাম। যে যার মধ্যে আমি আর আমার ওই বন্ধুটি ছিলাম, দুজনে আমরা রুমে চলে এলাম। রুমে এসে বসে আছি, ঘুম আসছে না স্বাভাবিকভাবে। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি আমাদের হোটেলের সামনে যে মাঠটা আছে, ছোট একটা মাঠ, ঘাস ভর্তি মাঠ, মাঠের মধ্যে কেউ ধূপধাপ করে দৌড়াচ্ছে। এটা একদম পরিষ্কার বুঝতে পারছি যে মাঠের মধ্যে কেউ ধূপধাপ করে দৌড়াচ্ছে। সাথে সাথে আমি বললাম যে ওঠো তো দাদা, দেখি কি। এবার দরজা খুলে যেই পড়েছি, ওই আওয়াজটা, ধূপধাপের আওয়াজটা হঠাৎ করে মনে হলো আমাদের যে রুমের উপর দিয়ে কেউ, মানে তাজপুরে কিন্তু একটা জিনিস, মানে ছাদ খুব বেশি দেখতে পাবেন না, ওখানে হয় টিন বা উপরে অ্যাডভেস্টার দেওয়া, নিচে ফলস সিলিং করা থাকে। তো ওই অ্যাডভেস্টারের উপর দিকেও ধূপধাপ করে মনে হলো লাফ দিয়ে উঠে ওই পাশের জঙ্গলে কেউ দাম করে পড়লো। পরিষ্কার শুনতে পেলাম। বললাম যে তো ঠিকঠাক কোনো ব্যাপারটা ঠিক লাগছে না, কি ব্যাপার এখানে। তো যথারীতি আবার দরজা দিয়ে আমরা শুয়ে পড়লাম। তখন ভোর এই রাত তিনটে বা 3:15 এরকম হবে। আচমকা ঠিক আগের দিনের মতো বক্স বেজে উঠলো। যখন বক্স বেজে উঠলো তখন আমি বাইরের লাইট জ্বালিয়েছি, লাইট জ্বালিয়ে রুমের বাইরে বেরিয়ে এসে রিসেপশনকে দেখেছি। জানলাম যে বস, তুমি বাইরের লাইট সব জ্বেলে দাও, কী ব্যাপার এরকম বক্স বাজছে। তখন ও বলছে, দাদা আমি আসলে এরকম ঘটনা এরকম প্রায়ই ঘটছে, আমি এই হোটেলটিতে আর কাজ করব না, আমি আমাদের মালিককে বলে দিয়েছি আমি এই মাসটা আছি। তা বললাম যে তুমি কিছু রাতে দেখেছো? তুমি বলো তো আমাকে, কিছু রাতে দেখেছো? বলে না, কিছু দেখা যায় না, কিন্তু এরকম এই ধরনের আওয়াজটা এরকম হচ্ছে। বললাম যে বক্সটা তুমি ইয়ে করো, আজকেও ইলেকট্রিক লাইন বন্ধ করে দাও, লাইনের থেকে বন্ধ করে রাখো। তো ইলেকট্রিক লাইন থেকে বন্ধ করে বক্স বন্ধ করে দিল, দিয়ে ও শুতে গেল। আমরা ইলেকট্রিক লাইন থেকে কিন্তু বক্স বন্ধ করে দেওয়া, কোনো ইলেকট্রিক সংযোগ নেই। আমরা রুমে এসেছি, আসার মিনিট 15-এর মধ্যে বক্সে গো 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 করে আওয়াজ হচ্ছে, মানে কোনো গান বাজছে না, মানে হয় না, মানে বক্সের কোনো কানেকশন করতে গেলে যেমন ক্যার 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 করে একটা আওয়াজ হয়, ওই রকম একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। ইনস্ট্যান্ট উঠেছি, এবং আমি ওঠার সাথে সাথে দেখলাম ওই রিসেপশনের ছেলেটিও উঠে গেছে। উঠে বলছে যে দেখেছেন লাইন তো। আমি যে সাথে সাথে মোবাইলের লাইট জ্বেলে, ভেতরে লাইট জ্বেলে দেখছি যে যেখানে ডাইনিং রুম, ওই ডাইনিং রুমে জানলার কাছেই বক্সটা রাখা আছে, দেখছি ওখানে কোনো ইলেকট্রিক সংযোগ নেই। যখন গেছি তখন কিন্তু বক্স ঠান্ডা, আর কোনো আওয়াজ নেই। এইবার আমি তো মানে শুধু সন্দেহ না, বেশ ভয়ও লেগে গেল যে এ তো খুব ভয়ের ব্যাপার। এবার ইতিমধ্যে ওই অন্য রুমে যে আমার 3 বন্ধু আছে, ওরাও উঠে গেছে। ওরা বলছে যে কি
কিরকম আওয়াজ হলো, বক্সে এত রাতে কি বক্স তোরা বাজাচ্ছিস কেন? আমি বললাম যে ওদের আর ভেঙে কিছু বললাম না, বললাম না রে ভাই কানেক্ট হয়ে গেছে কোনোভাবে, একটু প্রবলেম হচ্ছে, তোরা যা দেখছি ঠিক করে দিচ্ছে বলে ওরা রুমে চলে গেল। 5-10 মিনিট একটু কথা টথা বলে ওরা চলে গেল। আমি রিসেপশনের ছেলেটিকে বললাম, রিসেপশনের ছেলেটি রীতিমতো তখন মানে ভয়ে ও কেমন যেন জড়ো সড়ো হয়ে আছে। না তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথে আমাদের রুমে চলো, তুমি আমাদের রুমে আসো। তাও বলার সাথে সাথে বললো যে হ্যাঁ দাদা আপনাদের অসুবিধা হবে না তো? না না আমি তো তোমাকে ডাকছি, তুমি চলো আমার রুমে যেয়ে থাকবে বলে ওকে রুমে নিয়ে গেলাম। রুমে গেলাম, সেটাতে আর কোনো প্রবলেম আর আর কিছুই হয়নি। যাক হয়ে গেল, পরদিন সকাল, তার পরদিন আমরা চলে আসবো, মানে তার পরের রাতটা থেকে আমরা চলে আসবো। তো ওই রাতে আমার এই বন্ধুটা বলছে যে মুকুল এ তো একটা এবার গোয়েন্দাগিরি করতে হবে, কি হচ্ছে চল তো দেখি ব্যাপারটাতে, আজকে রাতে দেখতে হবে, রেডি হয়ে থাক। আমি বললাম যে ঠিক আছে রেডি হয়ে থাকি চল। বলে রাত এরকম 1টা 1:30 2টো বাজে, কোনো সব ঠিকঠাক, কোনো রকম কোনো সমস্যা নেই। 2:30-এর পরে এবার ওই রিসেপশনে বলে রাখি, ওই রিসেপশনের ছেলেটি কিন্তু ওই রাতে আমাদের সাথে আমাদের রুমে রয়েছে। রাত 2:30-এর পরে ঠিক এবং ওই দিন আমরা শোয়ার আগে বক্সের থেকে সমস্ত ইলেকট্রিক লাইন ফাইন সব কিছু খুলে দিয়ে রেখে দিয়েছি, যে একদম বক্সে কোনো লাইন থাকবে না। রাত 2:30-এর পরে তখন হঠাৎ দেখছি বক্সে সেই আগের দিনের মতো এরকম ক্যাড়ক্যাড় আওয়াজ হচ্ছে, মানে কেউ যেন লাইন ঢোকানোর চেষ্টা করছে, বক্সে লাইন যাচ্ছে, লুজ হচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে। সঙ্গে সঙ্গে উঠেছি, উঠে ওই ছেলেটিও উঠেছে, উঠে বলছে যে দেখেছেন দাদা, মানে এই ঘটনাটা প্রতি রাতেই ঘটছে, আমি তো আপনাদের প্রথমে বলিনি যে আপনারা ভয় পেয়ে যাবেন, কিন্তু প্রতি রাতেই এই ঘটনা ঘটছে, আমি তো উঠি না। এবং তাহলে তুমি ওঠো না, তুমি মানে বক্সটা কতক্ষণ বাজে? বলে বেশিক্ষণ বাজে না, ওই মিনিট 7-8 মতো বাজে, বেজে বন্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে আবার বাজে, আবার বন্ধ হয়ে যায়, এরকম হয়। তাহলে তুমি বলেছো মালিককে? বলে না মালিককে বলিনি, উনি আসবেন, উনি 2-1 দিনের মধ্যে আসবেন বলেছেন। আমি বললাম ঠিক আছে তুমি রুমে যাও, আমরা একটু বাইরে থাকি। তো বক্সের লাইট করে দিই, মোবাইলের টর্চ লাইটটা রেডি করে আমি বন্ধুকে বললাম তুই আয়। ওই বলে রাখি আমার সাথে যে বন্ধুটা, ওর নাম হচ্ছে সৌম্য, তো ও খুব সাহসী, ও এইসব ভূত টুত বিশ্বাস করে না। তো ও বলছে যে চল তো কি আছে ওই বাগানের ধারে কাছে যাবো, ওই হোটেলের পাশ দিয়ে গেলে বাগানটার ওখানে যাওয়া যাবে। না ঠিক আছে চল দেখি যাই। এবার আমরা আস্তে আস্তে গেটটা খুলে ওই রিসেপশনের ছেলেটিকে বললাম যে বস আমরা একটু বাইরে যাচ্ছি, তুমি চাবিটা দাও মেন গেটে। ও সাথে সাথে দিয়ে দিল। আমরা মেন গেটের চাবিটা খুলে হোটেলের বাইরে বেরোলাম। হোটেলের বাইরেই হচ্ছে ছোট্ট একটা লাল মাটির রাস্তা, তার ওপাশে হচ্ছে ওই ওগুলোকে কি বাগান বলবো আমি ঠিক জানি না, ওগুলো হোগলা জাতীয় গাছ আর কি, সেই গাছে ভরা একেবারে ঘন অন্ধকার। তো আমরা বাইরে বেরিয়েছি, তখন দেখছি ওই শিয়াল টিয়াল ডাকছে। শিয়াল তো মানে ওইদিকে যারা তাজপুরে গেছেন জানেন প্রতিদিন রাতেই শিয়ালের ডাক শোনা যায়। তো শিয়াল টিয়াল ডাকছে, বেশ একটা গা ছমছমে একটা পরিবেশ। তো ওই রাস্তা দিয়ে হেঁটে হোটেলের পাশ দিয়ে আমরা ঠিক ওই হোটেলের পেছনে যে বাগানটা আছে ওই বাগানটার ওখানে যে চুপচাপ বাগানের ঢোকার মুখটার কাছে ওই হোটেলের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকলাম। বললাম যে এখানে দাঁড়িয়ে দেখ। হ্যাঁ তার আগে আমাদের ওই ছেলেটি দেখিয়েছে যে অমুক ওই মানে হোটেলের পেছনে যে গাছটায় হ্যাঙ্গিং হয়েছিল বডিটা, তো বললো যে ওই এলাকায় ওই ওই অঞ্চলে ওখানে ওরকম হ্যাঙ্গিংটা ছিল। তা যেখানটায় ও মানে আমাদের দেখিয়েছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কয়েক হাত, মানে ওই 10-15 হাত দূরেই ওই এরিয়াটা। এবার ওখানে আমরা চুপচাপ করে বসে আছি, তখন ওরকম 2:30-3টে বাজে, গোঙানির আওয়াজ। পার্টিকুলার কোত্থেকে গোঙানির আওয়াজ আসছে আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছি যে গোঙানির আওয়াজটা খুব কাছ থেকে গোঙানির আওয়াজটা পাচ্ছি। এবার মোবাইলের আলো জেলে সৌমত 1 পা 2 পা করে এগোচ্ছে, তো আমি ওকে হাত ধরে টেনে ধরলাম, তুই ভেতর ওদিকে যাস না, এগোস না, তুই এখান থেকে লাইটটা মেরে দেখ কোথাও দেখা যায় কিনা। তো মোবাইলের আলোয় তো বেশি দূর পড়ে না, ফোকাসটা বেশি দূর পড়ে না, যতটা পড়ে ততটা দেখতে পাচ্ছি, কিছুই নেই। কিন্তু গোঙানির আওয়াজটা আসছে, আর ওই গোঙানির আওয়াজটা যত ক্রমশ যেন বাড়ছে। এবার আমাদের না গায়ের মধ্যে ওই গোঙানির আওয়াজটা যত শুনছি, গায়ের লোমকূপগুলো মানে খাড়া হয়ে যাচ্ছে। মানে মনে হয়তো ভয় পাচ্ছি না, কিন্তু কেমন একটা আতঙ্ক, গাটাগুলো কেমন ভার হয়ে যাচ্ছে, যেন এগোতে পারছি না। মানে মনের মধ্যে একটা
মানে ভয়ঙ্কর, যে যে এখান থেকে হয়তো বেরিয়ে যেতে পারবো না, এমন একটা কিছু দৃশ্য সামনে দেখবো, এরকম একটা ভয় মনের মধ্যে আসছে। কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছি যে কি হয়। গোগানির আওয়াজটা এরকম ভাবে প্রায় মিনিট 10 চললো, চলার পরে হঠাৎ করে গোগানির আওয়াজ একদম চুপচাপ হয়ে গেল। আমি বুঝতে পারলি গোগানির আওয়াজ কিন্তু আর নেই। তো বললো, তো যতদূর দেখলাম কিছুই তো দেখা যাচ্ছে না, তাহলে কি ব্যাপারটা? আমি চুপচাপ থাক, আর কিছুক্ষণ থাকি দেখি। এবার বসে আছে, এবার ওই রকম মানে একে তো একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, একটা ভয় তৈরি হয়ে গেছে মনের মধ্যে, তার মধ্যে শিয়ালের ডাক শুরু হয়ে গেছে সেই সময়। হুক্কা হওয়া করে তো সেই বাড়িতে মানে কান ঝালাপালা করে দেওয়ার মতো পেছন থেকে শিয়ালের ডাক, একসাথে এক দঙ্গল শিয়াল হয়তো ডাকছে। তো সেটা সেটা আরো আরো মানে ভয়ের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। কিছুক্ষণের মধ্যেই গোঙানির আওয়াজটা আবার শুরু হয়েছে। মানে এবার গোঙানির আওয়াজটা কেমন, মানে মুখ বন্ধ করে দম বন্ধ অবস্থায় যেমন একটা মৃত্যু যন্ত্রণার যে গোঙানির তৈরি হয় না, এরকম একটা গোঙানির আওয়াজ হচ্ছে। এবার এই আওয়াজটা আগের বার যেমন আমরা নিচ থেকে নিচের দিক থেকে পাচ্ছিলাম, মানে মাটির এরিয়া থেকে পাচ্ছিলাম, এবার কিন্তু না, এবার গোঙানির আওয়াজটা মনে হলো আমাদের মাথার উপরে। এবার ঝাট করে উপর দিকে যে তাকিয়েছি, যে উপরে গাছপালা রয়েছে, উপর দিকে যে তাকিয়েছি, দেখি একটা ঝাউ গাছের ওখান থেকে, ঝাউ গাছের একটা ডালে, ঝাউ গাছগুলো স্বাভাবিক লম্বা হয়, খুব হালকা একটা ডাল হয়তো পাশ দিয়ে ওঠে, এইরকম ঝাউ গাছের কাণ্ডর ঘেঁষে একটা বডি ঝুলছে এবং দোল খাচ্ছে। অদ্ভুত ব্যাপার, দোল খাচ্ছে এবং গোঙানির আওয়াজটা ওখান থেকে আসছে। শুধু এইটুকু দেখেছি। সৌম্য এতটা সাহসী, ও ওটা দেখে ও ওখান থেকে মানে পেছন ফিরে দৌড়, বলছে মুকুল তুই চলে আয়, আর এখানে থাকবো না। আমি বোধহয় কয়েক পলক দেখলাম, দেখে ওখান থেকে এক পা বেরিয়ে মানে এক পা পিছিয়ে যেই পেছন দিকে এসছি, এসে হোটেলে চলে আসবো, দেখছি তখন আর একবার তাকালাম পেছন দিকে, দেখছি বডিটা দোলটা যেন আরো বেশি বেশি দুলছে, সমানে দুলছে, আর ওরকম গোঙানির আওয়াজটা। ওই দেখে আর বিন্দুমাত্র দেরি না করে সোজা এসে হোটেলের মধ্যে এসে হোটেল লক করে দিলাম, দিয়ে রুমে ঢুকছি, রিসেপশনে এসে বলছে, দাদা কি হলো এরকম হচ্ছেন? তখন হাঁপাচ্ছে, রীতিমতো হাঁপাচ্ছে, কথা বলার ক্ষমতা নেই। বললাম যে বস তুমি, আমরা চলে যাব কাল সকাল হলে, তুমি হোটেলে থেকো না, তুমি কাল রাতে থেকো না, যদি তোমার মালিক আসতে দেরি হয় তুমি পাশের হোটেলে যে রাতে থেকো, এখানে থেকো না রাতে। তো বলছে, না আমি এর আগেও দাদা আমি তো মালিকদের বলিনি, আমি তাই করেছি, এর আগেও ওই পাশের হোটেলে যে আমি রাতে থাকতাম। তাহলে পাশের হোটেলরা কেউ জানে না? বলে সবাই জানে দাদা, কেউ এই ব্যাপারে মুখ খোলে না। তাহলে কি এটা? বলে আমরা কিছুই জানি না, শুধু হ্যাঙ্গিং একটা বডি দেখেছি আর এই বিষয় দেখেছি। যাই হোক, 3টের পরে এসে রাতে শুয়েছি। সকালে যখন উঠবো 7টা 7:30 বাজে, তখন আমার গায়ে তো ধুম জ্বর, সাথে ওই সৌম্য রীতিমতো কাতরাচ্ছে জ্বরে, প্রচন্ড পরিমাণে জ্বর তখন গায়ে। এইবার তো আমরা দুজন দেখেছি, মানে একটা অবয়বকে দেখেছি এরকম ভাবে হ্যাঙ্গিং হয়ে ঝুলছে। তো আমার বাকি যে বন্ধুরা ছিল ওরা তো গায়ে হাত দিয়ে বলছে যে কিরে বেরোবো। এবার সব থেকে মজার বিষয় হচ্ছে যে গাড়ি ড্রাইভিং করতো সৌম্য, আমাদের গাড়িটা ড্রাইভিং করে যেত সৌম্য, আর আমি খুব ভালো পারি না, তবু আমি কিছুটা হেল্প করতাম আর ওই করতো। তো আমরা যাবো কি করে, ও তো এরকম জ্বরের অবস্থা কাই। তাহলাম যে দেখ, যাওয়ার আগে ওকে এখান থেকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখে নিয়ে যেতে হবে। তো ওখানে ডাক্তার দেখানোর জন্য তাজপুর থেকে সোজা রোডে উঠলে একটা বাজার আছে, আমি নামটা ভুলে যাচ্ছি মতো অবস্থায়, ওখানে ডাক্তাররা থাকে, নার্সিংহোমও আছে, ডাক্তারের চেম্বারও আছে। তো ওখানে ওকে নিয়ে গেলাম সকালে 10টা 10:30 নাগাদ। দিয়ে ডাক্তার তো ওষুধপত্র দিল, দিয়ে আমরা ওকে নিয়ে এসে হোটেলে আসবো। হোটেলে আসার মুখটার কাছে মানে তাজপুরে ঢুকতে গেলে যে মেন রোড, দীঘাগামী যে রোডের থেকে যে মুখের কাছে নামতে হয়, ওই মুখটার কাছে ওখানে এসে চার দোকানে দাঁড়িয়েছি। তো দাঁড়িয়ে ওখানে চা খাচ্ছি, আমরা বন্ধুরা সবাই আছি, আমরা 5জনই আছি, চা খাচ্ছি। তো চা খেতে খেতে ওই এক ভদ্রলোক ওখানে বসে ডাব বিক্রি করছে। তো তাকে আমরা বলছি যে বস ডাব দাও, তো পেট গরম হয়ে গেছে, হয়ে রাতে এরম সব জ্বর টর এসে গেছে, আমাদের ডাব দাও। তো ভদ্রলোক ডাব টাব কেটে আমাদের দিলেন। তা বলতে বলতে আমি বললাম যে দেখো এরকম তোমার বাড়ি কোথায়? তাহলে
দাদা আমি ওই তাজপুরের হোটেলের ওই দিকে থাকি। হ্যাঁ, কোন দিকে বলো তো? তা ও বলতে বলতে যে লোকেশনটা বললো সেটা হচ্ছে আমাদের যে হোটেলটা আছে ওই হোটেলের রাস্তাতে কিছুটা এগিয়ে গেলে একটা গ্রাম আছে, ওইদিকে ওই গ্রামের ওইখানেও থাকে। তাই বললাম যে তাহলে শোনো, তুমি এদিকে আসো তো। বললাম যে এই ঘটনা, এই হোটেলে আমরা উঠেছি, তো এই হোটেলের পাশে এই ঘটনা আমরা আজকে 3 রাত ধরে এরকম দেখছি। তখন লোকটা আমাদের দিকে তাকিয়ে বলছে যে, হ্যাঁ, বললাম যে এখন গায়ে ধুম জ্বর, কি ওখানে কি ভূত প্রেত কিছু আছে কি বলো তো, কি এরকম হলো? তো বললো যে আপনি একটা কাজ করুন দাদা, ওখানে একটা সুইসাইডের ঘটনা ঘটেছে বেশ কিছুদিন আগে। সুইসাইডের ঘটনার পর থেকে ওই এলাকাটা না একটু কেমন যেন হয়ে গেছে, এরকম অনেকেই দেখেছে, এরকম শোনা যায়। তো আমি বললাম যে ঠিক আছে, তো কি কি করা যাবে এখন বলো তো? এরকম এখন তো আমরা যাব, তো যেতে পারছি না, তুমি তো এই এলাকায় থাকো, একটু ঝাড়ফুঁক টুক করার ইচ্ছে ছিল। বলে হ্যাঁ, আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আমাদের গ্রামের ওখানে যান, একটা ওঝা আছে, আপনারা ওনাকে একবার দেখান। তাহলে ও ঠিকানা দিল, দিয়ে আমরা সোজা গাড়িতে নিয়ে আবার হোটেলে ফিরে এলাম। হোটেল থেকে পায়ে হেঁটে ওই যে ঠিকানাটা দিল, পায়ে হেঁটে খুব বেশি দূর নয়। এবং যে রিসেপশনের যে ছেলেটি ছিল ওকে আমি ওই ঠিকানাটা বললাম, বলে হ্যাঁ আমি চিনি, আমি ওই ওঝাটার নামও শুনেছি এখানে, তো আপনারা যাবেন? বললাম যে না গেলে তো এই অবস্থায় তো এখন জ্বর, তো ওষুধ সবে খেয়েছি, এখন শেষে বাড়ি চলে যাবো, এই অবস্থায় দেখা যাবে আমাদের ঘাড়ে ভর করেছে কিনা কে জানে, সে হয়তো আমাদের পেছন পেছন চলে গেল। তো দরকার নেই ভাই, তুমি একটু চলো। তো বললো ঠিক আছে, আপনারা চলুন আমার সাথে। নিয়ে ওজার ওখানে গেল। আমরা যখন ওজার ওখানে বাড়িতে পৌঁছালাম, মাটির ঘর, ভদ্রলোক তখন বারান্দায় বসে ওই আপনার কি বলবো ওগুলোকে, হোগলা পাতা, সম্ভবত হোগলা পাতার চাটাই বুনছে। তো আমরা যেতেই আমাদের দিকে দেখে বললো আসুন বসুন। হ্যাঁ, বসলাম। বসে বললাম যে একটু দরকার ছিল আপনার সাথে, একটু কথা বলতাম। তো বলে আমাকে কিছু বলতে হবে না, তোমরা দুইজন দেখেছো তো? বললাম যে হ্যাঁ, আপনি কি করে জানলেন? বলে তোমাদের দেখেই তো বোঝা যাচ্ছে, তোমাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, তোমরা দুইজন দেখেছো। তোমাদের ওই রাতে ওখানে যেতে কে বলেছিল? আমি বললাম যে দাদা এই ঘটনা 2 রাত ধরে হচ্ছে, তো কি ব্যাপার, আমি এর আগে বহুবার এই হোটেলে এসেছি, কিন্তু কোনোদিন এরকম কোনো ঘটনার সাক্ষী আমরা হইনি। তো এই জন্য একটু সন্দেহ হয়েছিল, আমাদের মনে এরকম কিছু আসেইনি যে এরকম কোনো কিছু অলৌকিক বা এরকম কোনো অশরীরী ঘটনা এরকম ঘটতে পারে। তখন ভদ্রলোক বললো দেখো, এখান থেকে বেশ কিছুদিন আগে 2জন পর্যটক এসছিলেন, 2জনই এসছিলেন। তার মধ্যে কি হয়েছিল তাদের জানি না, কিন্তু পরদিন সকালে দেখা যায় যে রুম খোলা, একজনকে আর খুঁজে পাওয়া যায়নি, আর একজনের হ্যাঙ্গিং বডি ওখানে দেখা যায়। এবং এই ঘটনার পর থেকেই ওই এলাকাটায় এরকম ঘটনা প্রায় ঘটে। তাই বললাম তো আমাদের তো তারপরে জ্বর এসছে, এই অবস্থা হলো। বলে তোমরা এসো, আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, তোমরা যেটা দেখেছো তোমাদের ভাগ্য ভালো, তোমরা ওই ডেড বডিটা ঝুলতে দেখেছো, কিন্তু ওই যদি তোমাদের দিকে একবারে চোখ মেলে তাকাতো বা তোমরা যদি চোখের মুখোমুখি হয়ে যেতে, তাহলে তোমাদের কিন্তু বাঁচানো খুব দায় হয়ে যেত। যাই হোক, তোমরা ওটা দেখোনি, এসো তোমাদের ঝাড়ফুঁক করে দিই। তো ভদ্রলোক ঝাড়ফুঁক টুক করে দিলেন, বেশ অনেকটা সময় নিয়ে ঝাড়ফুঁক টুক করে দিই। আমাদের বললেন যে ঠিক আছে যাও, তোমাদের ঘন্টাখানিক পর থেকে দেখবো টেম্পারেচার নেমে যাবে। তো আমরা হোটেলেও চলে এলাম। এবং আমার জীবনে যতগুলো ঘটনা, মানে অবাক করা ঘটনা, তার মধ্যে এটা একটা আমার স্মরণীয় হয়ে থাকবে, যে ভদ্রলোক বলেছিলেন ঘন্টাখানিক পরে তোমাদের জ্বর কমে যাবে। তো তখন বেলা 2-2:30 বাজে। 2-2:30 সময় দেখছি পুরো সুস্থ, মানে আমার গায়ে কোনো জ্বর নেই, সৌম্যর গায়েও কোনো জ্বর নেই। সৌম্য বলছে যে মুকুল আমি এখন বেশ ফিট আছি। তাহলে ওষুধ খেয়েছি, তাহলে যে ওষুধ তো একবার খেয়েছি, কিন্তু ওষুধে এতক্ষণ ধরেও সেই 10টা নাগাদ ওষুধ খেয়েছি, 2টো পর্যন্ত আমরা ফেব্রিক প্লাস খেয়েছিলাম, আমার মনে আছে, জ্বর রেমিশনের জন্য। কিন্তু তা তো ফেব্রিক প্লাস সাথে P650 2টো করে খেয়েছি, জ্বর রেমিশন হয়নি। কিন্তু ওই ভদ্রলোক বলে দেওয়ার পরে আমাদের বেলা 2টোর পর থেকে আমরা মোটামুটি সুস্থ। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া সারলাম, সেরে ওরকম 3:30-4টে নাগাদ গাড়ি নিয়ে ওখান থেকে রওনা দিলাম। এবং গাড়ি নিয়ে বাড়ি এসেছি, পথে কোনো রকম শরীরে কোনো ডিস্টার্ব পাইনি, কোনো টেম্পারেচার আসেনি। এবং তারপর থেকে বাড়িতে আসার পরে যতক্ষণ ছিলাম বা তারপরে আর কখনোই ওই জ্বরটা আর আসেনি।
কিন্তু এই আতঙ্কটা আজও মনের মধ্যে তাড়া করে আছে যে এরকমও কি হতে পারে, এরকমও কি হয়, কিভাবে ইলেকট্রিক লাইন নেই অথচ বক্স বেজে উঠছে। এবং এই ঘটনা নাকি শুধু ওই হোটেলটা নয়, পাশের আরেকটি হোটেলেও এরকম ঘটনা নাকি ঘটে। তো এই ছিল আজকের সত্যি ঘটনা। খুব মানে খারাপ লাগছে বলতে, তবু আমি অপারক, হোটেলটির নাম আমি আপনাদের জানাতে পারছি না, তবু বলছি এটা তাজপুর। আপনি ঢুকে তাজপুর মেন রোড দিয়ে এসে বাঁ দিকে ঢুকে আসবেন, এসে তাজপুরের যে মেন বিচে যাওয়ার আগেই বাঁ দিকটাতে পড়বে এই রিসর্টটা। এবং এখানে অনেকগুলো, শুধু একটা রিসর্ট নয়, আশেপাশে রোডের পাশে অনেক রিসর্ট আছে। শুধু এই রিসর্টেই নাকি এই ঘটনা ঘটে তা নয়, ওই গোঙানির আওয়াজ নাকি রাতে আশপাশের যতগুলো রিসর্ট আছে সব জায়গা থেকেই শোনা যায়। কিন্তু কেন এই রিসর্টের মধ্যে এইভাবে বক্স বেজে উঠতো বা পাশের আরেকটি রিসর্টে বক্স বেজে উঠতো, এর কারণ অনুসন্ধান করার অনেক চেষ্টা করেছি। তবে যেটুকু জানতে পেরেছি, মানে যেটুকু তার কথাবার্তায় ওই এলাকায় আমরা পরদিন অনেক কথা বলেছিলাম, ওই যেমন বললাম যে ওই এক ডাব ব্যবসায়ীর কাছে শুনে আমরা ওজার ঠিকানা পেয়েছিলাম। তো যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যে জায়গাটায় সুইসাইড করেছিল, যে ল্যান্ডের উপরে, ওই ল্যান্ড সংলগ্ন, ওই ল্যান্ডের এরিয়ার মধ্যে যে হোটেল দুটি আছে, সেই হোটেল দুটিতেই এই অশরীরী গতিবিধি প্রতি রাতে ঘটে। এবং বলে রাখা ভালো, সেই রিসেপশনিস্ট কিন্তু আমরা আসার এক সপ্তাহের মধ্যে ওই হোটেলে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে আজ অবধি বহুবার ট্রাই করেছি যে যাব, একবার ঘুরে আসি তাজপুরের দিকে ফ্রি টাইম যখন পেয়েছি, কিন্তু দীঘায় গেছি, মন্দারমণি গেছি দুবার, বাট তাজপুরে যাওয়ার সাহসটা আর দেখাতে পারিনি। এই ছিল আজকের কাহিনী। আপনাদের একটা কথা বলে রাখি, এই রকম সত্যি কাহিনী, সত্যি ভৌতিক ঘটনা যদি আপনাদের কারো কাছে জানা থাকে বা আপনাদের কোনো বন্ধু বান্ধব বা নিকটাত্মীয়র কাছে আপনারা শুনে থাকেন, তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সেটা গল্প আকারে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন, আমাদের মেলে পাঠাতে পারেন, ভয়েস ওভার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও আপনি দিতে পারেন, বা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে আপনি গল্প শোনাতেও পারেন, বা পডকাস্টে এসেও আপনি আমাদের গল্প বলতে পারেন। তো আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই আসছি আরও এরকম সত্যি হাড় হিম করা ভৌতিক ঘটনা নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন আপনারা। নমস্কার।